আসসালামু আলাইকুম। শুরু করছি শ্রাবণ মেঘের রোদ্দুর পর্ব ১৪। নির্জন নিস্তব্ধ রাস্তায় গা ছমছমে পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কালো গাড়ি। গাড়ির হেডলাইট বন্ধ, কিন্তু ইঞ্জিন চালু। যার ভেতরে বসে আছে শ্রাবণ, অধীর আগ্রহে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানুষটির। অন্ধকারের গভীরতায় তার চোখ দুটি শিকারীর মতো জ্বলজ্বল করছে। আঙুলের ফাঁকে সিগারেটটা ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে, তবে সেদিকে কোনো খেয়ালই নেই তার। সিগারেট খায় না শ্রাবণ, তবে রেগে গেলে আনমনে একটা জ্বালিয়ে রাখে। জ্বলতে থাকা সিগারেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা অদ্ভুত অনুভূতি হয় তার। শ্রাবণের ভাবনার মাঝেই একটু দূরে দেখা গেল গাড়ির ম্লান আলো, যা ধীরে ধীরে প্রগাঢ় হতে লাগলো। এসে গেছে সে। কয়েক সেকেন্ড পর গাড়িটা থামলো ঠিক শ্রাবণের গাড়িটার সামনে। কিছুক্ষণ পর দরজা ঠেলে বাহিরে বের হলো নিহাল, সাথে করে টেনে নামালো রাশেদকে। রাশেদের মুখে স্কচটেপ আর হাতে দড়ি বাঁধা। ভয়ে আর আতঙ্কে তার শরীর কাঁপছে। বন্ধুদের সাথে আড্ডার এক পর্যায়ে তাকে কৌশলে তুলে আনে নিহাল। অবশ্যই সেটা শ্রাবণের পরিকল্পনা অনুযায়ী। গাড়ি থেকে নেমেই সংক্ষিপ্তভাবে নিহাল বলে উঠল, নিয়ে এলাম। কিছু মুহূর্ত গাড়িতে অপেক্ষা করে ধীর পায়ে গাড়ি থেকে নেমে এলো শ্রাবণ। আজ তার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, কোনো বাড়তি উন্মত্ততা নেই, শুধুই দাউ দাউ করছে এক নিয়ন্ত্রিত ক্রোধ, যা ঠিক জায়গায় সময় মতো আঘাত হানতে জানে। শ্রাবণকে দেখেই রাশেদ ছটফট করতে লাগলো, গোঙানোর চেষ্টা করতে শুরু করলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। শ্রাবণ একদম রাশেদের কাছে গিয়ে দাঁড়ালো, তারপর এক ঝটকায় রাশেদের মুখে থাকা স্কচ ট্যাপটা ছিঁড়ে ফেলল। স্কচ ট্যাপটা খুলে যেতেই অসহায় আর আতঙ্ক ভরা কণ্ঠে রাশেদ বলে উঠল, শ্রাবণ ভাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। রাশেদের কথায় ফিচেল হাসল শ্রাবণ। মাথা নাড়িয়ে বিষাক্ত শীতলতায় ভরা কণ্ঠে শ্রাবণ বলে উঠল, যখন দিনের আলোয় ক্যাম্পাসের এত মানুষের ভিড়ে তুই সাহস নিয়ে আমার ফুলের গায়ে হাত দিয়েছিলি, তখন কি ভয় লাগেনি? ভুল হয়ে গেছে, আমার মাথা ঠিক ছিল না, প্লিজ ভাই, আর হবে না। শ্রাবণ কোনো উত্তর দিল না, শুধু এক ঝটকায় রাশেদের কলার চেপে ধরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে হিস হিসিয়ে বলে উঠল, তোকে ক্ষমা করে দেওয়ার মতো এত ভালো মানুষ আমি নই রাশেদ। এরপর প্রথম ঘুষিটা পড়ল রাশেদের মুখ বরাবর। এক ব্যথাতুর চিৎকার বেরিয়ে এলো রাশেদের কণ্ঠনালী ভেদ করে, কিন্তু তা শোনার মতো আশেপাশে কেউ নেই। অতঃপর দ্বিতীয় ঘুষি, এরপর তৃতীয়। একের পর এক সমান তালের আঘাত পড়তে লাগলো রাশেদের মুখমণ্ডল জুড়ে। এক সময় পিচঢালা রাস্তায় লুটিয়ে পড়ল রাশেদ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। মুখের এক পাশ ফেটে গিয়ে গাল বেয়ে রক্ত গড়িয়ে নামছে। শ্রাবণ এক হাঁটু গেড়ে বসল রাশেদের পাশে, এক হাতে রাশেদের চুলের মুঠি ধরে মুখটা নিজের দিকে তুলে ধরল। রাশেদের দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। নিঃশ্বাসের প্রতিটা টান যেন তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। ভয়, যন্ত্রণা আর মৃত্যুর আশঙ্কা একসাথে মিশে গিয়ে তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। তা দেখে একদম তার মুখের কাছে মুখ এনে শীতল কণ্ঠে শ্রাবণ বলে উঠল, আমার ফুলের গায়ে হাত দেওয়ার সাহস কিভাবে হলো তোর? রাশেদের চোখে মুখে লেগে থাকা আতঙ্কের ছায়া আরও কিছুটা প্রগাঢ় হলো। অস্পষ্ট স্বরে কাঁপতে কাঁপতে রাশেদ ফিস ফিস করে বলে উঠল, ভুল হয়ে গেছে, আমি, প্লিজ, আর হবে না। মুহূর্তেই শ্রাবণের চোখে মুখে একরাশ তাচ্ছিল্য খেলে গেল। একদম ধীর স্থির ভঙ্গিতে সে বলল, ভুল? মোটেও না। তুই ভেবেছিলি এসব করে তুই পার পেয়ে যাবি, আর আমি তোকে কিছুই করব না। বলতে বলতেই ধীরে ধীরে পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করলো শ্রাবণ। তা দেখেই রাশেদের চোখ ছানা বড়া হয়ে গেল। পুরো শরীরের শক্তি দিয়ে সে লাফিয়ে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু তখনই তাকে পেছন থেকে কাঁধে চাপ দিয়ে শক্ত করে ধরে রাখল নিহাল। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে ছুরিটা রাশেদের সামনে এনে ধরল।
এরপর ধীরে ধীরে রাশেদের হাতের বাঁধন খুলে দিয়ে রাশেদের একটা হাত চেপে ধরল। এটা সেই হাতটাই যেটা দিয়ে সে মেঘের হাত ধরেছিল। সেই হাতের দিকে তাকাতেই শ্রাবণের মানসপটে ভেসে উঠল মেঘের ভয়ার্ত, আতঙ্কিত আর অপমানিত চেহারা। তৎক্ষণাৎ সজোরে ছুরি দিয়ে রাশেদের হাতের ওপর আঘাত হানল শ্রাবণ। পরপর কয়েকটা আঘাত করে থামল সে। অত্যাধিক যন্ত্রণায় চিৎকার করতে চাইলেও গলা দিয়ে শুধু চাপা গোঙানি বের হলো রাশেদের, কেননা তার মুখ চেপে ধরে রেখেছে নিহাল। এরপর রাশেদের দিকে তাকিয়ে শ্রাবণ ফিস ফিস করে বলে উঠল, এটা শুধু একটা সতর্ক বার্তা। যদি আর কখনো মেঘের দিকে হাত বাড়ানো তো দূরের কথা, ভুলেও তাকানোর চেষ্টা করে থাকিস, তাহলে বিশ্বাস কর সেদিন আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর সেদিনই হবে তোর শেষ দিন। তারপর এক ধাক্কায় রাশেদকে ফেলে দিল শ্রাবণ। ধপ করে পিচ ঢালা রাস্তায় পড়ে গেল রাশেদ। নিহাল ওকে ছেড়ে দিতেই কাশতে কাশতে জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে। শ্রাবণ উঠে দাঁড়িয়ে হাতের ছুরিটার দিকে তাকালো একবার। পকেট থেকে একটা রুমাল বের করে সযত্নে ছুরিটা মুছে নিয়ে সেটি পকেটে ঢুকিয়ে নিল। এরপর নিস্পৃহ কণ্ঠে রাশেদের দিকে তাকিয়ে বলে উঠল, ফেলে দিয়ে আয় ওকে, যেন নিজে টেনে টেনে বাসায় পৌঁছাতে পারে। তবেই শিক্ষা হবে এর। নিহাল মাথা ঝাঁকিয়ে রাশেদের কলার চেপে ধরে টেনে তুলে দাঁড় করালো তাকে। ছটফট করতে করতে নিহালের হাতেই কিছুটা নিস্তেজ হয়ে আসলো রাশেদ। এরপর শ্রাবণকে বিদায় জানিয়ে রাশেদকে টেনে গাড়ির দিকে নিয়ে গেল নিহাল। শ্রাবণ যখন গাড়ি নিয়ে শান্তিনিকেতনের পথে ফিরছিল, তখনই আকাশ বারবার বিদ্যুৎ চমকিয়ে জানিয়ে দিল বৃষ্টি নামতে আর বেশি দেরি নেই। প্রথমে অল্প অল্প ফোঁটা, তারপর ধীরে ধীরে তা রূপ নিতে লাগলো তীব্র বৃষ্টিধারায়। গাড়ির উইন্ডশিল্ডে পড়ে থাকা পানির ধাক্কায় চারপাশ ঝাপসা হয়ে এলো মুহূর্তেই। ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। আজকের রাতটা তার কাছে আর 5টা রাতের মতো নয়। শরীরের প্রতিটা রক্তকণিকা তীব্র উত্তেজনায় টগবগ করছে। তার, অথচ চেহারায় তার কোনো ছাপ নেই। মেঘ বারবার তাকে উপেক্ষা করতে চায়, অবহেলা করতে চায়, পালিয়ে বেড়াতে চায় তার থেকে, তার ভালোবাসা থেকে। এই কষ্ট সে কিভাবে সামলাবে? কিভাবে দিনের পর দিন নিজের মনকে বোঝাবে? কিভাবেই বা মেঘকে বোঝাবে আদতে তার কোনো দোষ নেই? সবই তার নিষ্ঠুরতম ভাগ্যের খেলা। শান্তিনিকেতনে পৌঁছে গাড়ি পার্ক করেই সোজা ভেতরে ঢুকে পড়ল শ্রাবণ। সিঁড়ি ডিঙিয়ে ওপরে উঠে যেই না নিজের কক্ষে যাবে, তখনই পাজোড়া থমকে গেল তার। কোথাও কেউ নেই, অথচ একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার ভেতর, যেন কিছু একটা ঘটতে চলেছে। একটু সামনে হেঁটে আসতেই সে শুনতে পেল স্লাইডিং ডোরের কাঁচ সরানোর মৃদু শব্দ। চকিতে সামনের দিকে তাকালো শ্রাবণ। দোতলায় থাকা ছাদ খোলা, বারান্দার দিকে চুপচাপ এক ছায়ামূর্তি এগিয়ে যাচ্ছে। ধীর পায়ে সতর্কভাবে সামনে আগাতে লাগলো শ্রাবণ। বাইরে এখন প্রবল ঝড় বৃষ্টি, চারপাশে বিদ্যুতের চমক। আরও কিছুটা সামনে এগুতেই শ্রাবণ দেখতে পেল এক অপার্থিব দৃশ্য। মেঘ। সে ধীরে ধীরে দরজার কাচ সরিয়ে 1 পা 2 পা করে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিদ্যুতের চমকে ক্ষণে ক্ষণে মেঘের শরীর ঝলসে উঠছে। বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে চারিদিকে দুলে বেড়াচ্ছে। আর চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা। একরাশ খুশির ঝলক নিয়ে যেই না মেঘ বাহিরে পা দিবে, তখনই পেছন থেকে তাকে শক্ত হাতে টেনে ধরে শ্রাবণ। মুহূর্তেই চমকে গিয়ে শ্রাবণের শক্ত শরীরের সাথে ধাক্কা খায় মেঘ। শ্রাবণ হাত বাড়িয়ে মেঘের কোমরের চারপাশে পেঁচিয়ে ধরে, যেন কিছুতেই এই বৃষ্টির ঝাপটায় মেঘকে উড়িয়ে নিয়ে যেতে দেবে না সে। খানিকেই মেজাজটা বিগড়ে যায় মেঘের। এই লোকটা শুধু যেখানে সেখানে টপকে পড়বে। কে খবর দেয় তাকে? হাওয়া বাতাস নিশ্চয়ই। কোনো কিছু করেই শান্তি নেই। রাতের বেলা চুপি চুপি একটু ভিজবে, সেটাও যেন হচ্ছে না এই লোকটার জন্য। সমস্যা কি এই লোকের? উফ!
মেঘকে ধরে রেখেই তার কানের কাছে ফিস ফিস করে শ্রাবণ বলে উঠল, এত রাতে কোথায় যাওয়া হচ্ছে? শ্রাবণের এমন ফিস ফিস কণ্ঠে শিউরে উঠল মেঘ। নিচু স্বরে বলে উঠল, আমি আমি এমনি দেখতে এসেছিলাম। সত্যি? বলেই এক ঝটকায় মেঘকে নিজের দিকে ঘুরিয়ে পাশে থাকা দেয়ালের সঙ্গে চেপে ধরল শ্রাবণ। শুধুমাত্র শ্রাবণের তীব্র উপস্থিতি ব্যতীত চারপাশে আর কিছু নেই, কেউ নেই, যা ধীরে ধীরে শ্বাসরুদ্ধকর হয়ে উঠতে লাগলো মেঘের জন্য। মেঘ ফিস ফিস করে বলে উঠল, শ্রাবণ ভাই, প্লিজ প্লিজ কি জান। বলতে বলতে শ্রাবণের আঙুল ধীরে ধীরে মেঘের কপাল ছুঁয়ে নামতে লাগলো, চোখের কোণে, তারপর গাল বরাবর, এরপর গলার কাছে। নিঃশ্বাস আটকে আসছে মেঘের, শরীরের রক্ত যেন উল্টো পথে বইতে শুরু করেছে তার। মেঘের আরও কিছুটা নিকটে গিয়ে আবারও শ্রাবণ বলে উঠল, তোকে স্পর্শ করলে তুই এমন থরথর করে কাঁপিস কেন? কই, আমি তো কাঁপছি না। তাহলে তোর শ্বাস এত এলোমেলো হয়ে উঠছে কেন? মেঘ কথা বলার চেষ্টা করলো, তবে আশ্চর্য রকমভাবে তার কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দই বের হলো না। সে শুধু অনুভব করতে লাগলো শ্রাবণের ছোঁয়া আর তার দখলের গভীরতা। তোর শরীর বলছে তুই মিথ্যে বলছিস জান। তুমি তুমি কেন এরকম করছো? কারণ তুই আমার। একটা মুহূর্ত নীরবতা বিরাজ করলো দুজনের মাঝে। এরপর আবার শ্রাবণ বলে উঠল, আমি তোর প্রতিটা নিঃশ্বাসের অধিকারী ফুল। যতবার তুই পালাতে চাইবি ততবার ধরে আনবো তোকে। যতবার তুই নিজেকে আড়াল করতে চাইবি ততবার ভেঙে ফেলবো তোর আর আমার মাঝে আসা সকল দেয়াল। চোখ বন্ধ করে নিল মেঘ। এই স্পর্শ, এই অধিকার বোধ, এই বন্দিত্ব, সব কিছুতেই কেমন যেন একটা অদ্ভুত আশ্রয় আছে, শান্তি আছে। মেঘের নিঃশ্বাস এলোমেলো হতে শুরু করলো, চোখ জোড়া আরও শক্ত করে বন্ধ করে নিল সে, যেন যে করেই হোক এই মুহূর্তটাকে এড়িয়ে যেতে পারে। কিন্তু তার শরীর বারবার ঘোষণা দিয়ে জানিয়ে যাচ্ছে এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই। মেঘকে এমনভাবে থমকে থাকতে দেখে শ্রাবণ ধীরে ধীরে তার মুখের একদম কাছে এসে ফিস ফিস করে বলে উঠল, এইভাবে চোখ বন্ধ করে থাকলে কি সব পাল্টে যাবে জান? শ্রাবণ ভাই, সরব কেন? আমার ছোঁয়া কি তোর গায়ে আগুন ধরিয়ে দেয়? তোমার স্পর্শ আমাকে পুড়িয়ে দেয় শ্রাবণ ভাই, কম্পিত কণ্ঠে বলে উঠল মেঘ। মেঘের এমন কথা শুনে শ্রাবণের ঠোঁটে ফুটে উঠল এক গভীর হাসি। সে মেঘের কানে ফিসফিস করে বলে উঠল, তাহলে পুড়ে যা জান। বলে ধীরে ধীরে মেঘের আরও কাছে এগিয়ে এলো শ্রাবণ। মেঘের কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে দাঁড়ালো সে। মেঘ আলতো হাতে শ্রাবণের বুকে মৃদু ধাক্কা দিল, কিন্তু শ্রাবণ হঠাৎ মেঘের চিবুকটা আঙুল দিয়ে ওপরে তুলে জোর করে মেঘের চোখে চোখ রাখল। মেঘের বুকের ভেতর ধুকপুক যেন নিমিষেই বেড়ে যেতে লাগলো। হাত পা কেমন যেন অসাড় হয়ে আসছে তার। কাঁপা কাঁপা কণ্ঠে মেঘ বলে উঠল, এটা ঠিক না শ্রাবণ ভাই। ঠিক ভুল নির্ধারণ করার অধিকার তো তোর নেই পাখি। বাইরে এখনও মুষলধারে বৃষ্টি পড়ছে, আর বারান্দায় বিরাজ করছে এক ঘোর লাগা আবহাওয়া। মেঘের বুক ধড়ফড় করছে, কিন্তু নিজেকে সরিয়ে নেওয়ার শক্তিটাও হারিয়ে ফেলেছে সে। শ্রাবণ ধীরে নিজের পকেট থেকে একটা ফুল বের করলো, একটা সাদা গোলাপ, যেটা মেঘের জন্যই নিয়েছিল। ভেবেছিল সকালবেলা দিবে, কিন্তু এখনই মনে হচ্ছে সঠিক সময় চলে এসেছে। মেঘ কিছুটা চমকে তাকালো শ্রাবণের হাতের দিকে। কিছু বলার আগেই শ্রাবণ মেঘের হাতে ফুলটা ধরিয়ে দিয়ে ধীরে একটা পাপড়ি খুলে নিল ফুল থেকে। এরপর খুব যত্ন নিয়ে নরম পাপড়ি দিয়ে মেঘের ঠোঁট ছুঁয়ে দিল। ছুঁয়ে দিতেই মেঘের পুরো শরীর বিদ্যুতের মতো কেঁপে উঠল। ঠোঁটের উষ্ণতাকের ওপর গোলাপের ঠান্ডা মখমল স্পর্শ তার শরীরে এক শিহরণ বইয়ে দিল। সে কিছুটা নড়ে চড়ে উঠতেই শ্রাবণ অন্য হাতে শক্ত করে তার কোমর চেপে দুষ্টু হেসে ফিস ফিস করে বলে উঠল, এত কাঁপছিস কেন? শ্রাবণ এমনভাবে কথা বলেছে মনে হচ্ছে মেঘের প্রতিটি প্রতিক্রিয়া
সে অনুভব করতে চাচ্ছে, মেঘের শরীরের প্রতিটি কম্পন বুঝতে চাচ্ছে। এদিকে মেঘ কিছুতেই বলতে পারছে না, তার চোখগুলো কিছুটা বড় হয়ে আসছে, কিন্তু ঠোঁট নেড়ে কিছুই বলা সম্ভব হচ্ছে না। মেঘের এহেন অবস্থা দেখে শ্রাবণের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। এক মুহূর্তের জন্য কিছু না বলেই মেঘের অবাক আনমনা অবস্থার সুযোগ নিয়ে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল শ্রাবণ, নরম উষ্ণ অথচ দাবিদার ভাবে। হতবাক মেঘ। কয়েক সেকেন্ডের জন্যে তার হৃদস্পন্দন থমকে গেল, তবে মুহূর্তেই আবার তা বেগতিক বেসামালভাবে দ্রুত হতে শুরু করলো। মনে হচ্ছে এখনই বেরিয়ে আসবে সেটি, কিন্তু অদ্ভুতভাবে চোখ বন্ধ করে ফেলল মেঘ। তার শরীরের প্রতিটা রক্তকণা যেন এই স্পর্শে জমে যেতে লাগলো, আবার ধীরে ধীরে গলে যেতে লাগলো। ধীরে ধীরে মেঘকে ছেড়ে দিল শ্রাবণ। ছাড়া পেতেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো মেঘ। তখনই কিছু বোঝার আগেই শ্রাবণ এক ঝটকায় মেঘকে ধাক্কা দিয়ে বৃষ্টির মধ্যে ঠেলে দিল। ভারী বৃষ্টির আঘাতে মেঘ প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। চমকে শ্রাবণের দিকে তাকিয়ে মেঘ বলে উঠল, এটা কি করলে তুমি? ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি নিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো শ্রাবণ। তার চোখের দৃষ্টি যেন শীতল বৃষ্টির মতোই তীক্ষ্ণ ঠেকল মেঘের নিকট। গভীর কণ্ঠে মেঘের দিকে তাকিয়ে শ্রাবণ বলে উঠল, কেন? তুই নিজে তো ভিজতে এসেছিলি, ভুলে গেলি? শ্রাবণের গলায় বিদ্রূপের স্বর দেখে এবার আরও বিরক্ত হয়ে উঠল মেঘ। সে হাত দিয়ে মুখের পানি মুছতে গিয়ে বুঝতে পারল ঠান্ডায় তার শরীর শিউরে উঠছে। ক্ষণে ক্ষণে বৃষ্টি ক্রমশ বাড়তে লাগলো, আর মেঘ দাঁড়িয়ে এক দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। তার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, গায়ের পাতলা কাপড় পানি লেগে লেপ্টে যাচ্ছে তার শরীরের সাথে। শ্রাবণের দৃষ্টিতে এবার কেমন যেন একটা ঘোর কাজ করতে শুরু করলো। শ্রাবণকে এইভাবে এক মনে তাকিয়ে থাকতে দেখে নিজের দিকে এক পলক তাকাতেই কেমন যেন ধক করে উঠল মেঘের বুক। কিছুটা চেপে দাঁড়ালো মেঘ। শ্রাবণের চাহনি মেঘের অস্বস্তি আরও বাড়িয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। এবার আর দাঁড়িয়ে থাকতে না পেরে ধীরে ধীরে এক পা দুপা করে মেঘের দিকে এগিয়ে গেল শ্রাবণ। মেঘের নিঃশ্বাস কেমন যেন অগোছালো হয়ে আসছে। শ্রাবণের তীক্ষ্ণ দৃষ্টি আর সহ্য করতে না পেরে উল্টে ঘুরে দাঁড়িয়ে পড়ল মেঘ। তারপর শ্রাবণ কোনো কিছু না বলেই হঠাৎ করে মেঘকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের ভেজা শরীর একসঙ্গে লেপ্টে যেতেই মেঘের কাঁধে চুমু খেলো শ্রাবণ। এরপর মেঘের কানের সাথে মুখ লাগিয়ে একেবারে ফিস ফিস করে শ্রাবণ বলে উঠল, তোকে এইভাবে দেখে আমার কেমন যেন লাগছে বাচ্চা পাখি। তুই এত আকর্ষণীয় কেন বলতো? থরথর করে কাঁপতে লাগলো মেঘ। কম্পিত কণ্ঠে শ্রাবণের উদ্দেশ্যে শুধালো, ছেড়ে দাও শ্রাবণ ভাই, প্লিজ ছেড়ে দাও। এক ঝটকায় মেঘকে নিজের দিকে ঘুরালো শ্রাবণ। দুহাতের আজলায় তুলে নিল মেঘের তুলতুলে নরম গাল। অজর ধারায় কাঁপতে লাগলো মেঘের ঠোঁট জোড়া। শ্রাবণের চোখে চোখ রাখার দুঃসাহস এই মুহূর্তে মেঘের নেই। তার চোখ দুটো খিচে বন্ধ করে নিল সে। দুহাতে খামচে ধরল পরিধানের বস্ত্রটুকু। শ্রাবণ এবার আলতো চুমু খেলো মেঘের নাকের ডগায়, অতঃপর গালে কপালে। একের পর এক চুমু খেতে লাগলো মেঘের সারা মুখমণ্ডল জুড়ে। চুমু শেষে মেঘকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরল শ্রাবণ। আমাকে একটু জড়িয়ে ধর ফুল, তাহলে ছেড়ে দিব তোকে, আর না হলে এমন অত্যাচার আজ সারা রাত পোহাতে হবে। মেঘ জানে শ্রাবণ যা বলে তাই করে। অগত্যা দুহাত বাড়িয়ে শ্রাবণের বলিষ্ঠ দেহ আঁকড়ে ধরল মেঘ। প্রশান্তময় আলিঙ্গনে শ্রাবণের বুক চিরে এক স্বস্তির নিঃশ্বাস বের হয়ে এলো। দূর থেকে তাদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে আদিবা। রাতের বেলায় শ্রাবণকে বেরিয়ে যেতে দেখেছিল সে। বাড়িতে ফিরেছে কিনা তাই চুপি চুপি দেখতে এসেছিল, তবে চাক্ষুষ এমন দৃশ্য দেখবে কখনোই ভাবেনি সে। দুহাত মুষ্টিবদ্ধ করে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগলো আদিবা। এই মুহূর্তে তার মন চাইছে মেঘকে খুন করে ফেলতে, তবে এখন দাঁড়িয়ে তাদের এই দৃশ্য অবলোকন করার আর কোনো ইচ্ছে বা সাহস কিছুই অবশিষ্ট নেই তার মধ্যে। তাই আর দাঁড়িয়ে না থেকে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল আদিবা।
কিছু মুহূর্ত এইভাবে দাঁড়িয়ে থাকার পর মেঘকে নিজের দিকে ফিরালো শ্রাবণ। আলতো হেসে বলে উঠল, আমি এতটাও নিষ্ঠুর নই পাখি। বলেই মেঘের কপালে গভীর চুমু খেয়ে এরপর আবার বলে উঠল, ভয় পাস না ফুল, আমার ছোঁয়া তোকে পুড়িয়ে দিল, আমি তোকে কখনোই ছাই হতে দেব না। শ্রাবণের এমন কথায় পিট পিট করে তার দিকে তাকালো মেঘ। বৃষ্টির তোপে আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। অত্যাধিক ঠান্ডায় পুরো শরীর কাঁপছে মেঘের। মেঘের কাঁপুনি টের পেয়ে এবার শ্রাবণ বলে উঠল, অনেক হয়েছে, চল, এর বেশি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে তোর। এরপরই মুখে কিছুটা দুষ্টু হাসি ঝুলিয়ে শ্রাবণ আবার বলে উঠল, মনে হয় না তুই একা যেতে পারবি, চল তোকে কোলে করে দিয়ে আসি, নাকি আজকে আমার সাথেই ঘুমাবি। শ্রাবণের এমন নির্লিপ্ত কণ্ঠে ক্ষীণ চিৎকার দিয়ে আঁতকে উঠল মেঘ। চোখ দুটো সরু করে তাকালো শ্রাবণের দিকে। এরপর কর্কশ কণ্ঠে বলে উঠল, আমি একাই যেতে পারবো। বলেই এক দৌড় দিল মেঘ। মেঘের যাওয়ার পানে তাকিয়ে চুল মুঠো করে ঠোঁট কামড়ে হেসে উঠল শ্রাবণ। বিড়বিড় করে বলে উঠল, কতদিন এভাবে আমার থেকে পালিয়ে বেড়াবি বাচ্চা পাখি? একদিন না একদিন তো ঠিকই ধরা দিতে হবে আমার কাছে।